Good morning, dear student. Welcome to the Way of Solution #1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার 11 11তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের ক্লাস রুটিন দেখে নাও। জানুয়ারি মাসে আমাদের এই ক্লাস রুটিন চলছে, সকাল 7:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে। আমাদের সমস্ত ক্লাস তার নোটিফিকেশন বা লিঙ্ক ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ। দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ রয়েছে এবং আমাদের TWS একাডেমি অ্যাপে আমরা কিন্তু পেড কোর্স করাচ্ছি এবং রিসেন্ট যে ব্যাচগুলো তোমরা পাচ্ছ এসএসসি ফাউন্ডেশন 2025-26 পরীক্ষাকে টার্গেট করে আমাদের ব্যাচ এসছে এসএসসি জিডি, এসএসসি MTS। একটা ব্যাচেই কভার হবে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচ শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে ব্যাচ শুরু হচ্ছে। প্রত্যেকে যারা এসএসসি জিডি MTS কে টার্গেট করছো এই ব্যাচে ভর্তি হতে পারো। পাশাপাশি রেলের ফাউন্ডেশন ব্যাচ 2025-এ আমাদের প্রথম রেলওয়ের ফাউন্ডেশন ব্যাচ আসছে 2025-এ। এর আগে রেলের ফাউন্ডেশন ব্যাচ ছিল। যারা চাইছিল একদম শুরু থেকে লাইভ ক্লাস করব তাদের জন্য এই ব্যাচ গ্রুপ ডি NTPC এই দুটি পরীক্ষাকে টার্গেট করে এই ব্যাচ শুরু হচ্ছে, এটাও ফেব্রুয়ারির ফার্স্ট উইকে। তো এখানে সমস্ত বিষয়ের তুমি অধ্যায়ভিত্তিক ক্লাস পাচ্ছ। প্রতিটি ক্লাসের PDF, লাইভ রেকর্ড সব রকম ব্যবস্থা আছে। অর্থাৎ ইউটিউবে যেরকম হয় লাইভ ক্লাস তুমি দেখতে পারো নি, পরে রেকর্ড দেখতে পারো, তো ওখানেও তাই। অ্যাপেও আমাদের একই সিস্টেম, লাইভ ক্লাস চলবে। যদি তুমি সময় না পাও পরে কোনো এক সময় দেখে নিতে পারবে। ঠিক আছে, তো এটাও নিউ ব্যাচ শুরু হচ্ছে ফেব্রুয়ারি থেকে। আচ্ছা চলো, তো আমাদের WBPKPর একটা প্র্যাকটিস ব্যাচ চলছে অলরেডি, এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, ক্লাস শুরু হয়ে গেছে। তো আজকে আমরা MCQ প্র্যাকটিস করব, মিক্সড MCQ প্র্যাকটিস করব। গতদিন আমাদের ক্লাস ছিল সায়েন্সের উপরে, আজকে মিক্সড। তো এসএসসি MTS 2022-এর প্রশ্ন, রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম REGP কত সালে চালু হয়? কোশ্চেন নাম্বার 1। প্রত্যেকে যারা কানেক্ট আছো অ্যান্সার করো। গ্রামীণ কর্মনিযুক্তি প্রোগ্রাম বলতে পারো এটাকে। REGP এটি কত সালে চালু হয়? 1995, 90, 99 নাকি 1992? সঠিক উত্তর এখানে হবে অপশনে 1995, 1995 সালে এই প্রোগ্রাম লঞ্চ করা হয়, যেটি পরবর্তীকালে কিসের সঙ্গে মার্জ হয়ে গেছে দেখো। দ্য রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ওয়াজ এ স্কিম লঞ্চড বাই খাদিয়ান ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন KVIC in 1995. It was merged with the Prime Minister রোজগার যোজনা PMRY এর সঙ্গে যোগ হয়ে যেটা হয়েছে ফাইনালি টু ফর্ম দ্য প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম PMEGP। এই প্রোগ্রাম হয়েছে বর্তমানে PMEGP। এটা 95 যেটা তোমার লঞ্চ হয়েছিল, পরবর্তীকালে PMRY এর সঙ্গে মার্জ হয়ে গেছে এবং যেটা আছে বর্তমানে PMEGP। কোশ্চেন নাম্বার 2। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন চালু করেছিলেন? দেখো কোশ্চেনটি 22 সালে এসছে, অর্থাৎ আগের কারেন্ট অ্যাফেয়ার্স। এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষা আসে বিভিন্ন স্কিম থেকে বা আর অন্যান্য অনেক তথ্যমূলক প্রশ্ন তোমরা পাচ্ছ MTS পরীক্ষায় বলো বা তুমি এসএসসি জিডি বলতে পারো, একই প্যাটার্নের কোশ্চেন কিন্তু থাকে। তো এখানে বলতে হবে কোন শহরে এই আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন চালু হয়েছিল। প্রথমে উত্তর হবে কানপুর, লখনৌ, নয়ডা নাকি বারাণসী? সঠিক উত্তর অপশন ডি, বারাণসী এখানে হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি। এবার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা প্রশ্ন দেখো, সম্প্রতি কোথায় শিল্প সমাগম মেলা 2024 অনুষ্ঠিত হয়ে গেল? কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে এটা সবে জানুয়ারি 25-এর, এগুলো ইম্পর্টেন্ট আছে। এই শিল্প সমাগম মেলা দুটো জায়গায় হয়েছে, একটা হচ্ছে ত্রিবান্তপুরম কোথায়? কেরালাতে। আরেকটা কোথায় হয়েছে? এখানে অপশনের মধ্যে একটি আছে নিউ দিল্লি, কলকাতা, পুনে, মুম্বাই।
সঠিক উত্তর হবে নিউ দিল্লি। অপশন এ সঠিক উত্তর হবে। তাহলে দুটো জায়গার কথা বলা হচ্ছে, একটা হচ্ছে ত্রিবান্তপুরম, আর একটি হচ্ছে নিউ দিল্লিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফিনান্স ম্যাগাজিনের বিচারে ভারতের শ্রেষ্ঠ ব্যাংক কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফিনান্স ম্যাগাজিনের বিচারে ভারতের শ্রেষ্ঠ ব্যাংক কোনটি? অপশন এ বলছে এসবিআই, অপশন বি তে বলা হচ্ছে এইচডিএফসি, ফেডারেল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক। তো এই চারটি ব্যাংকের মধ্যে শ্রেষ্ঠ ব্যাংক কোনটি হয়েছে? কোশ্চেন নাম্বার 4, সঠিক উত্তর কি হতে পারে বলো? প্রত্যেকের অ্যান্সার যেটা হচ্ছে এসবিআই, সঠিক উত্তর আছে অপশন এ, সঠিক উত্তর আছে এসবিআই, ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক। এই ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডার সব থেকে বেশি ভারতবর্ষের মধ্যে, এবং এটি গ্লোবাল ফিনান্স ম্যাগাজিন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই ম্যাগাজিনের বিচারে শ্রেষ্ঠ ব্যাংক হচ্ছে এসবিআই। আচ্ছা, সম্প্রতি ভারতের প্রথম কোন তৈল এবং গ্যাস উৎপাদনকারী সংস্থা ইউএনডিপির অয়েল অ্যান্ড গ্যাস মিথেন পার্টনারশিপ এখানে যোগদান করেছে? ভারতের কোন তেল এবং গ্যাস উৎপাদনকারী সংস্থা, যেটি ইউএনডিপি তাদের একটি প্রোগ্রাম অয়েল অ্যান্ড গ্যাস মিথেন পার্টনারশিপ এখানে যোগদান করেছে? ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যার সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। তো এখানে কোন সংস্থা হবে? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া, কারিন অয়েল অ্যান্ড গ্যাস। কোশ্চেন নাম্বার 5, সঠিক উত্তর কি হবে কেউ বলতে পারবে? অপশন ডি যারা করছো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। সম্প্রতি জাপান কি করেছে? বিশ্বের মধ্যে প্রথম কাঠের স্যাটেলাইট, স্ট্রাকচার কাঠের স্যাটেলাইট তৈরি করেছে, তার নাম কি? প্রথম কাঠের স্যাটেলাইট এটি জাপান লঞ্চ করেছে নভেম্বরে, যেটা পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে। তো এর নামটা কি? অপশন এ ওসুমি, তোমার জিনরেই, মিটসুবা, নাকি লিগনোস্যাট। কোশ্চেন নাম্বার 6, রাইট অ্যান্সার কি হবে? প্রত্যেক অ্যান্সার কর, সকল স্টেশনে যারা কানেক্ট আছো শেষ পর্যন্ত দেখতে থাকো। অপশন ডি লিগনোস্যাট এখানে সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা নোট করবে এটা। সম্প্রতি প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এশিয়া 2025, তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এশিয়ার মধ্যে এই তালিকায় প্রথম স্থানে ভারতের কোন আইআইটি প্রতিষ্ঠান আছে? আইআইটি প্রতিষ্ঠানের মধ্যে টপে আছে কোন আইআইটি? বোম্বে, মাদ্রাজ, খড়গপুর নাকি দিল্লি? তো এখানে সঠিক উত্তর কি বলবে? ভারতবর্ষের কোন আইআইটি এই লিস্টের মধ্যে প্রথমে আছে, মানে ভারতীয় আইআইটির মধ্যে প্রথমে আছে, কোনটি হবে? অপশন ডি দিল্লি আইআইটি, এটি হচ্ছে ভারতের মধ্যে যে আইআইটি গুলো রয়েছে তার মধ্যে প্রথমে আছে। নিম্নে উল্লিখিতদের মধ্যে কে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন? তো এই কোশ্চেনটি অন্তত 35-40 বার বিভিন্ন পরীক্ষা এসছে, কম হলেও। এখানে শুধু একটা লেখা আছে, বাট স্ট্যাটিক পার্ট থেকে এই কোশ্চেনটি বহু পরীক্ষা এসছে। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন বলো? কে সুন্দরাম, সুকুমার সেন, নগেন্দ্র সিং, টি স্বামীনাথন। রাইট অ্যান্সার কোনটি হবে? উত্তর কি হবে? অপশন বি হবে, সুকুমার সেন হবে। সঠিক উত্তর সুকুমার সেন এখানে হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন তৈরি হয় কবে? নির্বাচন কমিশন থেকে কয়েকটি কোশ্চেন। ভারতে নির্বাচন কমিশন এটি তৈরি হয় কবে? তোমাকে সাল বলতে হবে। 1947, 1950,
1991, 1994। অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন গঠিত হয় কত সালে? উত্তর কি হবে? উত্তর হবে 1950 সালে। 1950 সালে ভারতে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয় বা গঠিত হয়। বলতে পারবে ডেট? বলতে পারবে 1950 সালের কত তারিখে? 1950 সালের 25শে জানুয়ারি, 25th জানুয়ারি নির্বাচন কমিশন তৈরি হয়। এখন ভালো করে ডেটটা তোমরা দেখে বুঝতে পারছো, এই 25শে জানুয়ারি আমরা জানি কি ন্যাশনাল ভোটার ডে, জাতীয় ভোটার দিবস কেন পালিত হয় এবার তোমরা বুঝতে পারছো। এই মাসেই রয়েছে 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস, যেটি পালিত হয় 25শে জানুয়ারি। কারণ ভারতের নির্বাচন কমিশন যেটি গঠিত হয়েছিল 1950 সালের 25শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, মুখ্য নির্বাচন কমিশনার একজন থাকেন, তো তিনি সংসদ দ্বারা নির্বাচিত হন নাকি স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক নিযুক্ত হন, প্রধানমন্ত্রী কর্তৃক নিযুক্ত নাকি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন? মুখ্য নির্বাচন কমিশন, অর্থাৎ এক জায়গা থেকে আমরা 5-6টা কোশ্চেন এখানে করাবো, যেগুলো পরীক্ষায় আসা প্রশ্ন অলরেডি, সাল মেনশন না থাকলেও এগুলো পরীক্ষায় এসছে। মুখ্য নির্বাচন কমিশনার তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং তার মেয়াদ কত বছর থাকে? মেয়াদ থাকে 6 বছর। কত বছর থাকে? মেয়াদ থাকে 6 বছর। এবার বলো ভারতে প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিল? প্রথম মহিলা। কোশ্চেন নাম্বার 11, প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? VS রমাদেবী, SK বেদি, GD দাস, RM নিকাম। কোশ্চেন নাম্বার 11, সঠিক উত্তর কি হবে বলো? প্রত্যেকে অ্যান্সার করো। ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার, আমরা দেখলাম ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন, আর এখানে মহিলাদের মধ্যে প্রথম VS রমাদেবী। অপশনে রাইট অ্যান্সার আছে। এবার বলো নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় কত নম্বর ধারা অনুসারে? তো ভারতের সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন সম্পর্কে বলা হয়েছে? ধারা 355, 256, 324, ধারা 320। এসএসসি CHSL এসছে কোশ্চেনটি। নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় কত নম্বর ধারা অনুসারে? ধারা নম্বর 324, 324। এই ধারাতে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। বলো এবার বলো ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে? ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে? রাজীব কাপুর, SY কুরেশি, রাজীব কুমার, TN শেষন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? উত্তর হবে শ্রী রাজীব কুমার। অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে। ঠিক আছে, তাহলে নির্বাচন কমিশন থেকে আমরা বেশ কয়েকটা প্রশ্ন আলোচনা করেছি। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিল, নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হয়, নির্বাচন কমিশন কবে গঠিত হয়েছে, ওকে, পাশাপাশি কোন আর্টিকেলে এটা বলা হয়েছে, বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে আছে, এর মেয়াদ কত বছর, মোটামুটি এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে বলতে হবে কতগুলি স্পোক রয়েছে? অর্থাৎ আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে প্রশ্ন আসে, 3টি বর্ণ আছে, মাঝখানে একটা অশোক চক্র আছে, এখানে এরকম স্পোক রয়েছে। স্পোক সংখ্যা কয়টি তোমাদের বলতে হবে। এখানে আমি সব আঁকতে পারবো না, যাই হোক বোঝানোর জন্য আঁকা হলো। এই রেশিওটা থাকে 3:2। এটা ধরো 3 মিটার হলে এটা 2 মিটার হবে, বা 3 ফুট হলে 2 ফুট হবে,
3 ইঞ্চি হলে 2 ইঞ্চি হবে, 3:2 অনুপাতে থাকে এবং এখানে 24টি স্পোক থাকে, 24 ঘন্টাকে নির্দেশ করে। ওকে, আচ্ছা, কোশ্চেনটা এসএসসি সিএইচএসএল আসা প্রশ্ন। ভারতে কোন দিবসটি কনস্টিটিউশন ডে হিসেবে পরিচিত? এটা তোমরা প্রত্যেকে পারবে। কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস কবে পালিত হয়? কোশ্চেন নাম্বার 15, সহজ প্রশ্ন আছে। ভারতে সংবিধান দিবস পালিত হয় কত তারিখে? 26শে জানুয়ারি, 23শে জুন, 15ই আগস্ট, 26শে নভেম্বর। সঠিক উত্তর হবে 26শে নভেম্বর। এই দিন সংবিধান গৃহীত হয়। সংবিধান গৃহীত হয় 26শে জানুয়ারি, এই দিন কার্যকরী হয়। এই দিন 26শে জানুয়ারি আমরা কি পালন করি? প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে। বলো, বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে করে? এটা এসছে এসএসসি সিএইচএসএল 2018 সালে। ভারতের জাতীয় পতাকার নকশাকার আমরা জানি পিঙ্গালি ভেঙ্কাইয়া। ভারতের জাতীয় পতাকার নকশাকার। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তাদের জাতীয় পতাকার নকশা কে করেছেন? নন্দলাল বোস, কাজী নজরুল ইসলাম, কামরুল হাসান, জিয়াউর রহমান। কোশ্চেন নাম্বার 16, সঠিক উত্তর হবে অপশন সি, কামরুল হাসান। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। প্রত্যেকে এটা নোট করে নাও, পরীক্ষায় যেহেতু এসছে, অন্যান্য পরীক্ষা আসতে পারে। জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের জন্য শ্রদ্ধা, এটা হলো কি? সকল নাগরিকদের মৌলিক অধিকার, প্রত্যেক নাগরিকদের মৌলিক কর্তব্য, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের মধ্যে পড়ছে, নাকি প্রত্যেক নাগরিকের সাধারণ কর্তব্য? তো ভারতের জাতীয় সঙ্গীত তথা জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, এটি প্রতিটি ভারতীয়র কি বলো? প্রতিটি ভারতীয়র মৌলিক কর্তব্য, অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ছে। ভারতের প্রত্যেক নাগরিকের এটি মৌলিক কর্তব্য, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা। আমাদের মৌলিক কর্তব্যের সংখ্যা কটি? 11টি, তার মধ্যে এটি একটি, ভারতের জাতীয় পতাকা সঙ্গীতের প্রতি শ্রদ্ধা। জাতীয় পতাকার চক্রে, যেটা আমরা অশোক চক্র বললাম, এখানে কি রং ব্যবহার করা হয়েছে? রংটা কি? অর্থাৎ যে অশোক চক্রের কথা আমরা বলছিলাম, এখানে 24টি স্পোক রয়েছে, সেই অশোক চক্রের এটা কালারটা কি হয়? কালো, সাদা, নেভি ব্লু নাকি ব্লু? উত্তর কি হবে? এটা কিন্তু তখন কিন্তু আলোচনা করা হয়নি, শুধু আমরা বলেছি স্পোক থাকে 24টি এবং এর কালার হয় নেভি ব্লু। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে জাতীয় পতাকায় সাদা আছে, সবুজ, গেরুয়া এবং নেভি ব্লু, 4টি রং আছে। ভারতের জাতীয় সংহতি দিবস কবে পালিত হয়? জাতীয় সংহতি দিবস, যাকে আবার বলা হয় যে ন্যাশনাল ইউনিটি ডে, ইউনিটি ডে বা জাতীয় ঐক্যতা দিবস, বাংলায় কোথাও সংহতি দিবস, কোথাও ঐক্যতা দিবস হিসাবেও বলা হয়। ন্যাশনাল ইউনিটি ডে 30শে জানুয়ারি, 29শে আগস্ট, 31শে অক্টোবর নাকি 2nd অক্টোবর? সঠিক উত্তর কোনটি হবে বলো? আচ্ছা, স্ট্যাচু অফ ইউনিটি ওটা কার? কার মূর্তি? স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল, যার মূর্তি কোথায় আছে? গুজরাটে। স্ট্যাচু অফ ইউনিটি পৃথিবীর মধ্যে সব থেকে উচ্চতম, সেটি উচ্চতম স্ট্যাচু। এবং স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেল বললাম। তো সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন 31শে অক্টোবর, তো সেই দিন পালিত হয় তোমার জাতীয় সংহতি দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে, বার্থডে অফ সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন কত তারিখে? 31শে অক্টোবর। সেই দিন পালিত হয় ন্যাশনাল ইউনিটি ডে। স্ট্যাচু অফ ইউনিটি তার নামেই
কিন্তু আমরা আলোচনা করলাম। 1930 সালের কোন গ্রেপ্তারের ঘটনার প্রেক্ষিতে পেশোয়া কোথায়? পাকিস্তানে বর্তমান। এই রাস্তাঘাট উত্তাল হয়ে ওঠে, রাস্তাঘাট জনমানুষ দ্বারা উত্তাল হয়ে ওঠে। রাস্তাঘাট উত্তাল মানে ভূমিকম্প হয়ে উত্তাল হয়ে গেছে তা নয়, প্রশ্ন পড়ে বুঝতেই পারছো যে কাকে গ্রেপ্তার করার পর সাধারণ মানুষ জনমানুষ উত্তাল হয়ে উঠেছিল 1930 সালে। আব্দুল গফফার খান, জাকির হোসেন, আবুল কালাম আজাদ, মুজফর আহমেদ। সিজিএলে এসছে কোশ্চেনটি, ইতিহাস থেকে কোশ্চেন। 1930 সালে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা ঘটেছিল? উত্তর হবে খান আব্দুল গফফার খান। খান আব্দুল গফফার খান, যাকে আমরা জানি ফ্রন্টিয়ার গান্ধী অর্থাৎ সীমান্ত গান্ধী। তিনি 1930 সালের আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। সেই সময় তাকে গ্রেপ্তার করেছিল ইংরেজরা, যার ফলে পেশোয়া রাস্তাঘাট উত্তাল হয়ে পড়ে। তো খান আব্দুল গফফার খান, তার সম্পর্কে আরো অনেক ইনফরমেশন এখানে আছে, দেওয়া যেতে পারে। আমরা তিনি একটা বাহিনী গঠন করেন বা দল প্রতিষ্ঠা করে খোদাই খিদমতগার, যারা ওই দলে ছিল তারা লাল কোর্তা পরতো, যার জন্য ওই দলটাকে লাল কোর্তা বাহিনীও বলা হতো। তিনি আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সীমান্তে। পাশাপাশি তিনি কিন্তু প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পেয়েছেন। প্রথম বিদেশি ভারতরত্ন প্রাপক নাম কি? খান আব্দুল গফফার খান। অপশনে রাইট অ্যান্সার হবে। আচ্ছা, আমাদের বর্তমানে কিন্তু প্রচুর ব্যাচ অ্যাভেলেবেল আছে। এই যে কম্বো ব্যাচ ছাড়াও নতুন ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে। এসএসসি জিডি এমটিএস এর ফাউন্ডেশন এবং রেলের ফাউন্ডেশন শুরু হচ্ছে ফেব্রুয়ারি থেকে। তো যারা গ্রুপ ডি বা এনটিপিসি টার্গেট করছো, নতুন করে লাইভ ক্লাস চাইছো, একদম শুরু থেকে শুরু হচ্ছে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে। ওকে, প্রত্যেকে দেখে রাখো। আমাদের এছাড়া অন্যান্য ব্যাচ যেগুলো আছে এখানে দেওয়া রয়েছে, প্রথমে আলোচনা করেছি আমরা। আচ্ছা, মহাত্মা গান্ধী কোথা থেকে 1915 সালে জানুয়ারি মাসে ভারতে ফিরে আসেন? দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ইউএসএ নাকি রাশিয়া? কোশ্চেন নাম্বার 21। তো জানুয়ারি মাসের কত তারিখে? 9th of জানুয়ারি, 9 জানুয়ারি, যেটাকে এনআরআই ডে পালিত হয় বা প্রবাসী ভারতীয় দিবস। 9th জানুয়ারি 1915 সালে গান্ধীজি ফিরে আসছেন কোন দেশ থেকে? প্রত্যেকে পারবে এটা আশা করি। উত্তর হবে দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা থেকে তিনি ভারতে আসেন পার্মানেন্টলি। 1916 সালে মহাত্মা গান্ধী কৃষকদের দমনপীড়ন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে পরিভ্রমণ করেছিলেন কোথায়? ডান্ডিতে, সবরমতীতে, চম্পারণে নাকি চৌরি চৌরাতে? 1916 সালে মহাত্মা গান্ধী কৃষকদের দমন পীড়ন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে চম্পারণে এসেছিলেন। বিহারের চম্পারণ সত্যাগ্রহ কত সালে? চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়? 1917 সালে। এই চম্পারণ সত্যাগ্রহের দ্বারা তার এই যে রাজনীতিতে প্রবেশ শুরু হয়েছে, আন্দোলনে প্রবেশ শুরু হয়েছে। চম্পারণ সত্যাগ্রহ কোথায় হয়েছিল? এটা হয় বিহারে। বিহারে একটা সেই সময় তৎকালীন আইন ছিল, হ্যাঁ, 3 কাঠি আইন। বিঘা প্রতি 3 কাঠাতে নীল চাষ করতে বাধ্য করা হতো মানুষদের, চাষিদের। তো তার বিরুদ্ধে একটা প্রতিবাদ স্বরূপ সত্যাগ্রহ হয়েছিল, এটা চম্পারণ সত্যাগ্রহ নামে জানি আমরা ইতিহাসে। বিহারে চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে হয়। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি অসহযোগ আন্দোলন কবে শুরু করেন? এটা সহজ কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 23। উত্তর কি হবে? 1800, 1900, 1920 নাকি 1940? অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন, সালটা কত? 1920 সালে, এবং শেষ হয় 22 সালে। চৌরি চৌরা হত্যাকাণ্ডের দ্বারা এটা শেষ হচ্ছে, আইন তুলে নিচ্ছিল। চৌরি চৌরা হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেন। কোশ্চেন নাম্বার 24। কে আহমেদাবাদে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু, মোহনদাস গান্ধী, জওহরলাল নেহেরু নাকি সরোজিনী নাইডু? সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? তো গুজরাটে সবরমতী আশ্রম তিনি প্রতিষ্ঠা করেছিল, সবরমতী নদীর তীরে। মোহনদাস করমচাঁদ গান্ধী, গান্ধীজি কত সালে? সালটা হচ্ছে 1917 সালে।
আচ্ছা, বরফ গলনের লিনতাপ কত? একটা কোশ্চেন সায়েন্স থেকে, বলো বরফ গলনের লিনতাপ কত? সঠিক উত্তর কি হবে? বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। লিনতাপ কি তোমরা জানো? তো অবশ্যই জানো। লিনতাপ হচ্ছে অবস্থা পরিবর্তনের জন্য যে তাপটা লাগে সেটাকে আমরা লিনতাপ বলি। বরফ গলতে গেলে অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একখণ্ড বরফ আছে, উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে তুমি 80 ক্যালোরি পার গ্রাম অনুসারে তাপ দাও, এটা জল হয়ে যাবে, উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকবে, কিন্তু অবস্থার পরিবর্তন হয়ে যাবে। এটা কঠিন ছিল, এটা হয়ে যাবে তরল। অর্থাৎ একটা বস্তুর অবস্থার পরিবর্তনে যে তাপটা প্রয়োজন হয়, কিন্তু উষ্ণতা ফিক্সড থাকবে, উষ্ণতা চেঞ্জ হবে না। সম্পূর্ণ বরফ গলে যাওয়া পর্যন্ত উষ্ণতা থাকবে 0 ডিগ্রি। সম্পূর্ণ জল হয়ে গেল, 0 ডিগ্রি থাকলো। কিন্তু এখানে যে চেঞ্জটা আমরা দেখতে পেলাম, বরফ থেকে জল হলো, তাপ দিতে হচ্ছে কত? 80 ক্যালোরি পার গ্রাম হারে। জল বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, একটা হোমওয়ার্ক থাকলো, অ্যাক্ট 3 এই আইন চালু হয় কত সালে? কোশ্চেন নাম্বার 26, আজকের লাস্ট কোশ্চেন। তো আমাদের ক্লাসগুলো পেতে তোমরা দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও যারা নতুন আছে, এবং TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করো। প্রত্যেকটা ক্লাস তোমাদের চাকরি পরীক্ষার যেগুলো আগামীতে হতে পারে সেই পরীক্ষা ওরিয়েন্টেড ক্লাস কিন্তু আমরা নিচ্ছি। ফ্রি ক্লাস যেমন পাচ্ছ, পেড কোর্সও আছে আমাদের TWS একাডেমিতে করানো হচ্ছে। অনেক পরীক্ষার ব্যাচ রয়েছে, যেটা তোমার প্রয়োজন সেটা তুমি বেছে নিতে পারো। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের সেশন এখানে এন্ড করলাম। ওকে, টাটা, বাই।